শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি বন্টনের নিয়ম। যাদের ছেলে সন্তান হয়নি বা পুত্র সন্তান হয়নি তাদের সম্পত্তি কিভাবে বন্টন হবে আজকের এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিউয়ার্স, মুসলিম ফারাইজ অনুযায়ী যেভাবে আল্লাহ পাক মুসলমানদের উদ্দেশ্যে ফারাইজ বন্টন করে দিয়েছে, আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। সাধারণত পুত্র সন্তান যদি না হয় সেক্ষেত্রে শুধুমাত্র কোনো দম্পতির যদি কন্যা সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে অনেকেই আছে যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায়। তারা মনে করে যে মেয়ে সন্তান হলে সম্পত্তি বন্টন একরকম আর পুত্র সন্তান হলে সম্পত্তি বন্টন আরেক রকম। আসলে যদি কোনো দম্পতির পুত্র সন্তান বা মেয়ে সন্তান একই সাথে থাকে তাহলে সম্পত্তি যেভাবে বন্টন হয় ঠিক একইভাবে শুধুমাত্র মেয়ে সন্তান থাকলেও সম্পত্তি বন্টন হয়। তবে যদি কোনো পুত্র সন্তানের সাথে কন্যা সন্তান থাকে সেই ক্ষেত্রে পুত্রের সাথে কন্যারা মিলে আসাবা পায় বা অবশিষ্ট সম্পত্তি পায়। অর্থাৎ এই ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট অংশীদার থাকে তাহলে নির্দিষ্ট অংশীদারদের সম্পত্তি বন্টন করে দেওয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকে সেই অবশিষ্ট সম্পত্তি ছেলে এবং মেয়ে উভয়ে তারা মাথাপিছু হারে ভাগ করে নেবে, আনুপাতিক হারে তাদেরকে যেভাবে প্রদান করা হয়েছে। আর যদি পুত্র সন্তান না থাকে তবে যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে তখন কন্যা সন্তানদেরকে নির্দিষ্ট অংশীদারদের সাথে নির্দিষ্ট অংশ গ্রহণ করতে হয়। এক্ষেত্রে নির্দিষ্ট অংশীদারদের মাঝে অংশ দেওয়ার পর আসাবা থেকে আর কোনো অংশ কন্যা বা কন্যারা পায় না। এই এতটুকু শুধু পার্থক্য। অর্থাৎ মৃত ব্যক্তির পুত্র সন্তান থাকলেও যেভাবে সম্পত্তি পাবে কন্যা সন্তান থাকলেও ঠিক একইভাবে সম্পত্তি পাবে। তবে যে পার্থক্যটুকু করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সেই পার্থক্যটুকু নিয়েই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। সাধারণত পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি হোক আর মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি হোক, উভয় দিক থেকে যদি কন্যারা সম্পত্তি পায় সেক্ষেত্রে একই হারে সম্পত্তি পাবে। এই বিষয়টি অনেকেই মনে রাখে না বা অনেকেই ভুল বোঝে। তারা মনে করে যে পিতার সম্পত্তি মেয়েরা যদি অর্ধেক পেয়ে থাকে তখন মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় বা সমান সমান পেয়ে থাকে। আসলে বিষয়টি এরকম না। এখানে পিতার সম্পত্তি হোক আর মায়ের সম্পত্তি হোক, পুত্র এবং মেয়ে সেম সম্পত্তি পাবে। অর্থাৎ পুত্র যে আনুপাতিক হারে পাবে সেটা পিতার সম্পত্তি পাবে পুত্র, আবার মায়ের সম্পত্তি সেম আনুপাতিক হারে পাবে। আবার পিতার সম্পত্তি মায়ের সম্পত্তি কন্যা পিতার সম্পত্তি যে আনুপাতিক হারে পায় মায়ের সম্পত্তি সেম আনুপাতিক হারেই পাবে। এখন আমি ধরে নিই আব্দুল করিম নামে একজন ব্যক্তি মারা গিয়েছে। এই আব্দুল করিম মারা যাওয়ার সময় ওনার একজন পুত্র সন্তান আছে আর একজন কন্যা সন্তান আছে, এবং আব্দুল করিম যখন মারা যাচ্ছে ওনার স্ত্রী জীবিত আছে। এমত অবস্থায় যদি আব্দুল করিমের স্ত্রী থাকে আর শুধুমাত্র এক পুত্র এক কন্যা থাকে, ওনার যদি পিতামাতা বেঁচে না থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীকে আগে সম্পত্তি দিতে হবে। কেননা স্ত্রীর নির্দিষ্ট সম্পদ যারা পায় তাদের ভিতরকার একজন অংশীদার হচ্ছে স্ত্রী। স্ত্রীকে এখানে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি দিতে হবে। যদি আব্দুল করিমের 20 বিঘা সম্পত্তি থাকে তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি, অর্থাৎ 2.5 বিঘা সম্পত্তি স্ত্রী পেয়ে যাবে। এরপরে 20 বিঘা থেকে 2.5 বিঘা সম্পত্তি বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে সম্পত্তিটা থাকবে অর্থাৎ 17.5 বিঘা থাকছে, এই 17.5 বিঘার উপরে পুত্র এবং কন্যার অধিকার বর্তিত হবে। এক্ষেত্রে এক পুত্র আর যদি এক কন্যা থেকে তাহলে আমরা ধরে নেব যে এক পুত্র সমান 2 গুণ আর এক কন্যা সমান 1 গুণ, অর্থাৎ 3 ভাগে বিভক্ত করতে হবে। পিতার সম্পত্তি হোক আর মায়ের সম্পত্তি হোক সম্পত্তি বন্টনের নিয়মে একই। আমরা শুধুমাত্র দেখব যে পুত্র এবং কন্যার সংখ্যা কতজন। যদি পুত্রের সংখ্যা 1 জন হয় আর কন্যার সংখ্যা যদি 1 জন হয়ে থাকে তাহলে আমরা পুত্রকে 2 ভাগ দেবো আর কন্যাকে দেবো 1 ভাগ। অর্থাৎ যে অবশিষ্ট সম্পত্তিটা থাকবে সেই অবশিষ্ট সম্পত্তিকে আমরা 3 ভাগ করব। এরপর 2 ভাগ পাবে পুত্র, 1 ভাগ পাবে কন্যা। এখন এখানে যদি এক পুত্র এবং 2 কন্যা থাকতো তাহলে আমরা সম্পত্তিকে 4 ভাগ করতাম। এখানে এক পুত্র সমান একাই 2 ভাগ পেত আর 2 কন্যা 1 ভাগ 1 ভাগ করে 2 ভাগ পেত। আবার যদি 2 পুত্র 1 কন্যা থাকতো তাহলে আমরা সম্পত্তিকে 5 ভাগ করতাম। কেননা 2 পুত্র 2 ভাগ 2 ভাগ করে 4 ভাগ পাবে আর এক কন্যা পাবে 1 ভাগ। আবার যদি 2 পুত্র 2 কন্যা থাকে সেক্ষেত্রে আমরা 6 ভাগ করব। এখানে 2 পুত্র 4 ভাগ পাবে আর 2 কন্যা 1 ভাগ 1 ভাগ করে 2 ভাগ পাবে। তাহলে ভিউয়ার্স, যদি কোনো ব্যক্তির সম্পত্তি যদি আপনারা পুত্র কন্যার ভিতরে বন্টন করতে চান তাহলে এই আনুপাতিক হারে বন্টন করতে পারবেন। আর এই অনুপাতটা শুধুমাত্র পিতার ক্ষেত্রে নয়, মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তিতেও একইভাবে বন্টিত হবে। অর্থাৎ পুত্র কন্যার সংখ্যা আমরা দেখব, সেই আলোকে অনুপাত নির্ণয় করে আমরা সম্পত্তি তাদের ভিতরে মাথাপিছু হারে বন্টন করে দিতে পারবো। এখন আমরা ধরে নিই
আব্দুল করিম নামে আর একজন ব্যক্তি মারা গিয়েছে। এই আব্দুল করিমের স্ত্রী আছে এবং মা বেঁচে আছে, বা পিতামাতা উভয়ে বেঁচে আছে এবং পুত্র কন্যাও বেঁচে আছে। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট অংশীদার হিসেবে আব্দুল করিমের পিতামাতা সম্পত্তি পাবে এবং স্ত্রী আগে পাবে। এরকম ব্যতিক্রম হয়ে থাকে অনেক সময়। যদি এরকম কোনো ব্যতিক্রমে ফারাইজ আপনাদের সামনে চলে আসে সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আব্দুল করিমের নামে কোনো সম্পত্তি আছে কিনা। যদি আব্দুল করিমের নামে সম্পত্তি থাকে সেক্ষেত্রে আব্দুল করিমের নামের ওই সম্পত্তির উপরে পুত্রকন্যা যেভাবে সম্পত্তি পাবে ঠিক একইভাবে পিতা মাতা এবং স্ত্রীরাও সম্পত্তি পাবে। এরা কিন্তু বঞ্চিত হবে না। অনেক সময় আছে যে আব্দুল করিম চাকরি সূত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু টাকা উপার্জনের মাধ্যমে সে নিজে কিছু সম্পত্তি ক্রয় করেছে। সেই সম্পত্তি বা নগদ যদি তার সম্পত্তি কিছু ব্যাংকে থেকে থাকে তাহলে সেই সম্পত্তি বা সেই টাকা বন্টন হবে এই হারে। এখানে স্ত্রীকে দিতে হবে 8/1 অর্থাৎ আব্দুল করিম যতটুকু সম্পত্তি বা টাকা রেখে যাক না কেন সেখান থেকে 8/1 সম্পত্তি স্ত্রীকে দিতে হবে। আবার ওই যে পিতা আছে বা মাতা আছে, পিতা মাতাকেও ওই একইভাবে মোট যে সম্পত্তি আছে সেই মোট সম্পত্তি থেকে তাদেরকে দিতে হবে। যেমন ধরে নিই আব্দুল করিম 120% জমি রেখে মারা গিয়েছে। যদি আব্দুল করিমের 120% জমি থাকে এমত অবস্থায় স্ত্রী ওখানে 8/1 পাবে। তাহলে 120কে 8 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে স্ত্রী পাবে 15% জমি। এরপরে আব্দুল করিমের পিতা পাবে। পিতা আবার ওই 15 যে বিয়োগ করে 105 থেকে পাবে এরকম না। অর্থাৎ আব্দুল করিমের যে মোট সম্পত্তি 120% আছে সে 120% থেকে আবার আব্দুল করিমের পিতা পাবে। এখানে 120কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো আমরা 15%। আবার একইভাবে মাও পাবে ওই 120% থেকে। অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি থাকছে সেই সম্পত্তির উপরে মায়ের অধিকারও সেম একইভাবে বর্তিত হয়ে থাকে। এখানে মা পাবে পিতার সমতুল্য অর্থাৎ 6/1 সম্পত্তি। ও এখানে 6/1, সরি, পিতাও এখানে 6/1 সম্পত্তি পাবে। তাহলে পিতা যদি 6/1 পায় তাহলে 20% পাচ্ছে, মাও পাবে 6/1, অর্থাৎ 6-20 মানে 20% জমি। এমত অবস্থায় আমরা নির্দিষ্ট যে অংশীদার ছিল সেই নির্দিষ্ট অংশীদারদের ভিতরে সম্পত্তি বন্টন আগে সম্পূর্ণ করে নিলাম। এরপর আমরা দেখব যে নির্দিষ্ট অংশীদারদের ভিতরে সম্পত্তি কতটুকু বন্টন হয়েছে। এখানে পিতা পেয়েছে 20%, মা পেয়েছে 20%, স্ত্রী পেয়েছে 15%। তাহলে টোটালি 55% জমি বন্টন হয়েছে। এখন আব্দুল করিম যখন মারা যাচ্ছে তখন আব্দুল করিমের সম্পত্তি আছে 120%। এই 120% থেকে আমরা 55% জমি বিয়োগ করব। তাহলে এক্সেস বা অবশিষ্ট থাকছে 65% জমি। এই 65% জমি এবার আব্দুল করিমের ছেলে মেয়েরা পাবে। যদি পুত্রকন্যা থাকে সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু বন্টন হবে। এখানে ছেলে এবং মেয়ের এবার আমরা সংখ্যা দেখব, সেই সংখ্যা অনুযায়ী আমরা ভাগ দেব এবং অবশিষ্ট সম্পত্তি সেই আলোকে ভাগ দেওয়ার মাধ্যমে ছেলে মেয়েদের ভিতরে আনুপাতিক হারে আমরা বন্টন করে দেব। ঠিক একটু আগে আমি যেভাবে বললাম ওইভাবে আপনারা ভাগ করে দিলেই পাবেন। তবে ব্যতিক্রম হয় সেই জায়গায় যখন আব্দুল করিম নামে একজন ব্যক্তি মারা গিয়েছে কিন্তু ওনার কোনো পুত্র সন্তান নেই। যদি এরকম হয়ে থাকে অর্থাৎ আব্দুল করিম ধরলাম আমি, আব্দুল করিম মারা গিয়েছে, ওনার কোনো পুত্র সন্তান নেই, শুধুমাত্র কন্যা সন্তান আছে এবং স্ত্রী আছে। যদি এমন অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রীও নির্দিষ্ট সম্পত্তি পাবে আবার কন্যাও নির্দিষ্ট সম্পত্তি পাবে। আমরা ধরে নিই আব্দুল করিম নামে একজন ব্যক্তি মারা গিয়েছে, ওনার 120% জমি আছে। এই 120% জমি রেখে আব্দুল করিম যখন মারা গিয়েছে তখন ওনার স্ত্রী জীবিত আছে এবং একটি কন্যা জীবিত আছে এবং ওনার আরো ভাই এবং বোনেরা জীবিত আছে। এক্ষেত্রে সম্পত্তি কিভাবে বন্টন হবে? যদি এরকম সিচুয়েশনে আপনি পড়েন সেক্ষেত্রে আপনি স্ত্রীকে প্রথমে সম্পত্তি দিবেন। তাহলে স্ত্রী 8/1 পাবে, অর্থাৎ 120কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে 15% স্ত্রী পাচ্ছে। এরপরে 120% থেকে আবার কন্যা পাবে অর্ধেক সম্পত্তি। এখানে এক কন্যা থাকলে একাই অর্ধেক সম্পত্তি পাবে। তাহলে 120-এর অর্ধেক হয় 60%। তাহলে কন্যা পেল 60% সম্পত্তি। অর্থাৎ কন্যা আর স্ত্রী মিলে পাচ্ছে তাহলে 75% জমি। স্ত্রীর 15 আর কন্যা 60 যোগ করলে আমরা পাচ্ছি 75%। এরপর আমরা 120 থেকে এই 75 যদি বিয়োগ করি তাহলে অবশিষ্ট আসছে 45% জমি। এই 45% জমি এবার আসাবা হবে বা অবশিষ্ট তৈরি হবে। এই অবশিষ্ট সম্পত্তি এখানে কন্যা আর স্ত্রী এরা পাবে না। অবশিষ্ট সম্পত্তি তখন মৃত ব্যক্তির যার ভাইয়েরা আছে বা বোনেরা আছে ওরা পাবে। আর অনেক সময় হয় যে ভাই বোন কেউ বেঁচে নেই কিন্তু ভাইয়ের ছেলেরা বেঁচে আছে, বোনের ছেলে মেয়েরাও বেঁচে আছে। এমন যদি হয়ে থাকে তাহলে বোনের ছেলে মেয়েরা পাবে না, এখানে শুধুমাত্র ভাইয়ের ছেলে পাবে। মৃত ব্যক্তি যখন মারা যাচ্ছে ওই সময় যদি ওনার ভাই বোনেরা আগেই মারা যায় অর্থাৎ ওনার পূর্বে যদি মারা যায় সেক্ষেত্রে ভাই বোন কোনো সম্পত্তি পাবে না, তখন মৃত ব্যক্তির ভাইয়ের ছেলেরা সম্পত্তি পাবে। আর যে ব্যক্তি মারা যাচ্ছে উনি মারা যাওয়ার সময় যদি ওনার ভাই অথবা বোন জীবিত থাকে
সেক্ষেত্রে ভাইয়ের ছেলেদের পর্যন্ত সম্পত্তি যাবে না, শুধুমাত্র ভাই বোন পর্যন্ত সম্পত্তি বন্টন হয়ে যাবে। আর ভাই বোনের ভিতরে সম্পত্তি বন্টনের ফর্মুলা একই, অর্থাৎ পুত্র কন্যার ভিতরে যেভাবে বন্টন হয়েছে ওই একই ফর্মুলায় বন্টন হবে। ধরে নিই এই যে অবশিষ্ট 45% জমি থাকলো আব্দুল করিমের, ওনার এক ভাই আর এক বোন আছে। যদি এক ভাই আর এক বোন থাকে তাহলে ভাই পাবে 2 ভাগ সম্পত্তি আর বোন পাবে 1 ভাগ সম্পত্তি। তাহলে 45%কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে বোন পাচ্ছে 15% জমি আর ওই ভাইটি পাবে 30% জমি। এইভাবে একজনের সম্পত্তি বন্টন হবে। এখন আব্দুল করিম মারা গিয়েছে, ওনার একটি মাত্র কন্যা সন্তান ছিল। এখন এই একটি মাত্র কন্যা সন্তানের জায়গায় যদি একাধিক কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে কিভাবে বন্টন করবেন? যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকে তাহলে অবশ্যই মৃত ব্যক্তির সম্পত্তির উপরে একাধিক কন্যারা মিলে পাবে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি। যেমন এখানে আব্দুল করিমকে দিয়ে উদাহরণ দিয়েছি, আব্দুল করিমকেই ধরি। আব্দুল করিমের যে 120% জমি আছে, ওনার স্ত্রী পেয়েছে 15%। ওনার একের অধিক কন্যা সন্তান আছে, ওনার 2 জন কন্যা সন্তান থাকতে পারে, 3 জন বা 4 জন, এক কথায় একের অধিক কন্যা সন্তান আছে। যদি একের অধিক কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে ওই 120%কে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করার পর 2 ভাগ পাবে কন্যারা। তাহলে 120কে যদি 3 ভাগ করে 2 ভাগ নেই আমরা, সেক্ষেত্রে আমরা পাবো 80% জমি। তাহলে কন্যারা পাচ্ছে 80% আর স্ত্রী পেয়েছে 15, এই যে 95% জমি কন্যারা এবং স্ত্রী পেল। বাকি যে 25% থাকছে, এই 25% সম্পত্তি এটা অবশিষ্ট হবে, যেটা ইংলিশে বলা হয় রেসিডুয়ারি এবং আরবি ভাষাতে এটাকে বলা হয় আসাবা সম্পত্তি। এই আসাবা বা যে অবশিষ্ট সম্পত্তি 25% তৈরি হচ্ছে, এই 25% সম্পত্তি তখন আব্দুল করিমের অন্য যে ভাই বোনেরা আছে বা ভাইয়ের ছেলেরা আছে তারা পাবে। ঠিক একটু আগে যেভাবে বন্টন করলাম, আমরা দেখবো যে ভাই বোন বা ভাইয়ের ছেলেদের সংখ্যা কতজন, সেই সংখ্যা আনুপাতিক হারে বন্টন করে দিলে তাদের ভিতরে এই সম্পত্তিটা বন্টন হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান না থাকে, শুধুমাত্র কন্যা সন্তান থাকে, তখনই কেবল সম্পত্তি বাহিরে চলে যায়। এই ক্ষেত্রে সম্পত্তি বাহিরে বেশি দূরে যাচ্ছে না, অর্থাৎ ভাই বোনদের ভিতরে বন্টন হয়ে যাচ্ছে অথবা ভাইয়ের ছেলেদের ভিতরে বন্টন আছে। এটা কোরআনের আইন অনুযায়ী এভাবে বন্টন করে দেওয়া হয়েছে। যদি আপনি মনে করেন যে আপনার আল্লাহ পাক পুত্র সন্তান দেয়নি, শুধুমাত্র কন্যা সন্তান দিয়েছে, আপনি আপনার সম্পত্তি চান না যে বাহিরে আপনার ভাইয়ের ছেলেরা বা আপনার ভাইয়েরা বা আপনার বোনেরা পেয়ে যাক, কেননা জীবিত থাকা অবস্থায় তাদের সাথে আপনার সম্পর্ক ভালো নাই। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই আয়াতটি যদি আপনি মনে করেন বা এই বিষয়টি যদি আপনি মনে রাখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার মনে হয় যে আপনি মারা যাবার পর আপনার সম্পত্তি সীমিত পরিমাণে বাহিরে যাচ্ছে, এই সীমিত পরিমাণে সম্পত্তি বাহিরে গেলেও আপনার কোনো অসুবিধা নেই, তাহলে অনেক ভালো। আর যদি আপনি মনে করেন যে আপনার সম্পত্তি আপনি চান না যে আপনার ভাই বোনেদের ভিতরে যাক বা আপনার ভাই ছেলেদের ভিতরে যাক, কেননা আপনাকে তারা কখনো খোঁজ খবর নেয় না বা বিপদ আপদে কখনো তারা আপনার পাশে এসে দাঁড়ায় না, বরং চেষ্টা করে যে আপনি আরো ক্ষতিগ্রস্ত হন। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটা পলিসি অবলম্বন করতে পারেন, যে পলিসি অবলম্বনের মাধ্যমে আপনি চাইলে আপনার সমস্ত সম্পত্তি আপনার মেয়েদেরকে প্রদান করতে পারবেন। তবে এমন একটি পলিসি যে পলিসির মাধ্যমে আপনি জীবিত থাকা অবস্থায় কখনো আপনার মেয়েরা বা আপনার মেয়ের জামাইরা ওই সম্পত্তির মালিক হতে পারবে না। এমন একটি নিয়ম আছে, এমন একটি রেজিস্ট্রেশন পদ্ধতি আছে, যে রেজিস্ট্রেশন পদ্ধতি বা যে ফর্মুলা অনুসরণ করলে আপনি খুব সহজেই সম্পত্তি আপনার মেয়েদেরকে আপনি দিয়ে দিতে পারবেন। সেই সম্পত্তিটি কার্যকর হবে আপনি মারা যাবার পর, অর্থাৎ তারা কেবল জমির মালিকানা লাভ করতে পারবে আপনি মারা যাবার পর। আপনি জীবিত থাকা অবস্থায় তারা কোনোভাবে ওই সম্পত্তির মালিকানা লাভ করতে পারবে না। আমি আরেকটি ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার মাধ্যমে আপনাদের সামনে আমি ভিডিওটি উপস্থাপন করব, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠানোর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে পরামর্শ গ্রহণ করতে পারবেন।